ধন্যবাদ অ্যানিকা টিভির আপনারা যারা আমাকে শুনছেন, প্রিয় দর্শক, কাছের এবং দূরের, দেশের এবং বিদেশের, আপনারা যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি আসলে মূলত এসেছি একটা ভিন্ন ধর্মী ইস্যু নিয়ে, তামিল স্যার এই 30 মিনিট। আমরা আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি একজন চিকিৎসক, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন কি বলবো এটাকে, যে সাকসেসফুল পার্সোনালিটিস, এবং যিনি সমাজ নিয়ে ভাবেন, যিনি দেশ নিয়ে ভাবেন, যিনি মানুষ নিয়ে ভাবেন। তো এই যে এই সাকসেসফুল পার্সোনালিটিস, তাকে নিয়ে আমরা কথা বলবো, উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে, নারীর ক্ষমতা নিয়ে কথা বলবো। আমরা আসলে মূলত এটাকে ফর্মাল ইস্যু, আপনারা যেটা মনে করেন বা আমরা যেটা মনে করি যে ফর্মাল ইস্যু হচ্ছে যে একজন স্পিকার কথা বলবে, ঠিক ওই টাইপের ইস্যু না। আমরা এটাকে একটু ভিন্ন ধর্মী করবো, আমরা আসলে দুই অ্যাক্সেস করবো, আমরা আসলে মত বিনিময় করবো, যে আমরা আসলে আমরা দেখতে চাইবো যে একজন বাঙালি নারী হয়ে তিনি যে আমেরিকাতে প্রতিষ্ঠিত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন, আসলে তার অভিজ্ঞতা নিয়ে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষিতে কন্টেক্সটে কোনো কাজে লাগাইতে পারি, বা আমরা কি ভাবছি আমেরিকায় বসে তিনি কি ভাবছেন, আমরা আসলে এই টাইপেরই একটা শুরু করতে চাই। আপনাদের সকলকে আরেকবার, যারা আমাকে বিভিন্ন সময়ে উৎসাহ দিয়েছেন, আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি শুরুটা শুরু করছি। তো আমি প্রথমেই আমি আসলে আমাদের যিনি জনাব ডাক্তার রুকসানা আক্তার লিচি, আমি তার কাছে চলে যাব, আগে তার কথা একটু শুনবো। ধন্যবাদ। সালাম ভাই, আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে তোমার প্রাউড অফ ইউ টু, তুমি আজকে আমাকে ডেকেছো ওমেন এমপাওয়ারমেন্টের উপর কথা বলতে কিছু। তো ওমেন এমপাওয়ারমেন্ট আসলে জিনিসটা কি সেটা যদি আমরা জানি, ওমেন এমপাওয়ারমেন্ট তার আরেকটা মিনিং যদি বলতে পারো যে জেন্ডার আইডেন্টিটি, লাইক জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ওমেন পাওয়ার্স, লাইক অদর্স। আসলে আমাদের একটা চ্যালেঞ্জ যে আমাদের যে সোশ্যাল যে অ্যাক্টিভিটি গুলা, তারপরে আমাদের পলিটিক্যাল সোশ্যাল স্ট্যাটাস, সেগুলো আমরা চ্যালেঞ্জ করে আমাদের দেশে ওয়ার্ল্ডে যে মেয়েদেরকে দাবিয়ে রাখা বা মেয়েদেরকে নিচ করে রাখা, ওইটাকে আমরা ওভারকাম করার জন্য, এবং একজন মেয়ে আর সাকসেসফুল মেয়ে অন্য মেয়েদেরকে হেল্প করার জন্য যে আমরা সবসময় করছি এখানে ইউএসএ। তো ওইটার জন্য যে ফ্রিডম অফ স্পিচ, তারপর একটা মেয়ে থাকবে যে সে বার্ডের মতো ফ্লাই করবে, তার ফ্রিডম থাকবে কোনো সবকিছু করার জন্য, শিক্ষাগত এবং বাইরে সবকিছু করার জন্য। সেটাকে ফার্স্টে আমরা বলতে পারো যে এটা উমেন এমপাওয়ারমেন্ট। এবং ওখানে মেয়েরা, একজন মেয়ে সার্ভিস মেয়ে অন্য আরেকজন মেয়েকে হ্যান্ডেল করে সাকসেস হওয়ার জন্য হেল্প করবে। সেটা এখন তো এটা বিভিন্ন হাতে আমরা এটা করতে পারি, বিভিন্ন ওয়ে আছে। যেমন ধরো আমাদের একটা মেয়ে আরেকটা মেয়েকে তার সেলফ স্টিমটা বাড়াতে হবে। সবসময় একটা ওমেনকে আমাদেরকে একটা স্ট্রেংথ বাড়াতে হবে, তাকে সাহস দিতে হবে যে তার ভয়েস যাতে সবাই শুনতে পারে, সে কি চায়, সে কিভাবে সাকসেসফুল হতে চায়, তাকে তাকে বলতে হবে যে ইউ আর স্পেশাল, ইউ আর স্ট্রং। অ্যান্ড অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং, যদি তুমি বলতে চাও যে every woman are beautiful, that's why like in our pageant already you saw that I'm in the beauty pageant and also like in the fashion show. So we have a slogan there that we always say that every woman is unique, every woman is beautiful. So that's why like you have to give each woman like you are the unique. You have to be keep faith on you. You have to be strong. So এভাবে হোল্ড করতে হবে। আর যেমন আছে আমাদেরকে কাট ডাউন করতে হবে নেগেটিভিটিকে আমাদের সোসাইটিতে। এটা মনে করতে পারো টিভি, অনেকটা টিভি ম্যাগাজিন, তারপরে হচ্ছে বিউটি অনেকের ধারণা যে মডেলদের বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে তারপর কম্পেয়ার করে নিজেদেরকে তখন সেই ইনফিরিয়র ভাবে পায়। বাট ওগুলো everything is not real. They do like with the profession of photographer, they do editing, there are a lot of things going on, and also some real. So, but you shouldn't compare to each other. And also, like nowadays in social media, a lot of people compare each other and make someone down. And you cannot make someone down. Nobody can make anyone down. So when you see that someone is making another person down, তখন আমাদের হবে যে মেয়েরাই আরেকটা মেয়েকে হাত ধরে তুলবে, no, you are beautiful, you are strong, you have to be this, like we have to give inspiration to each other, because that's the slogan I said always, every woman is beautiful.
So you have to respect and love everyone, no matter what. তারপর হচ্ছে তোমাকে, তুমি যদি দেখো যে এখনকার যে, সরি তোমাকে তুমি করে বলছি, তুমি দিস ওয়ান এনিওয়ে, তো এখনকার ওয়ার্ল্ডে যদি দেখো যে মুসলিম কান্ট্রি গুলো কিন্তু এরা নোবেল পাচ্ছে। তো ওখানে আমি বলবো যে বাংলাদেশেও মেয়েদেরও সেটা করা উচিত। যেমন স্মল একটা মালালা ইউসুফজাই, মালালা ইউসুফজাই, ও হচ্ছে তো চিলড্রেন এডুকেশনে পেল। মালালা ইউসুফজাই, মালালা হ্যাঁ, ইউসুফজাই। হ্যাঁ। তারপর শিরিন এবাদি, যেটা সেটা হচ্ছে ইরানে, সে হচ্ছে তোমার ওমেন্স রাইটস এর উপর, ওমেন্স এন্ড চিলড্রেন রাইটস এর উপর পেল। তারপর হচ্ছে নাদিয়া মুরাদ ইরাকের, সেও কিন্তু তোমার এন্ড অফ ইউজ অফ সেক্সুয়াল ভায়োলেন্স অফ ওয়ার, সেটা সেও পেল। মাদার তেরেসা অনেক আগে পেয়েছে ইন্ডিয়াতে চ্যারিটির জন্য। তো এরা যখন পাচ্ছে, এবং আমরা দেখছি যে আমাদের লিডার গুলা যারা হচ্ছে ওয়েল নোন এবং খুবই পপুলার লিডার গুলা, তারাও কিন্তু মেয়েরাই। যেমন হচ্ছে নিউজিল্যান্ডের যে প্রাইম মিনিস্টার জেসিন্ডা আর্ডেন, অ্যাঞ্জেলা মার্কেল, জার্মানি, তারা সবাই কিন্তু মানে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশেও অন্যদের আসলে মেয়েদেরকে করতে হবে, এবং এটার জন্য আমরা এক্সাম্পল হিসেবেও দিতে হবে যে একটা কিছু হলে বি অনেস্ট, ওপেন আপ, ডিসকাস উইথ ইচ আদার, ইউ হেল্প ইচ আদার। যেমন এটা বলবো যে শুধু শুধু যে লোয়ার কাস্ট আর গ্রামের মেয়েরা যে এফেক্টেড, এটা কিন্তু না। ইভেন প্রফেশনাল ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক মেয়েরা উইথ হায়ার এডুকেশন স্টিল সাফারিং ফ্রম, ইভেন ইউএসএ। আমি নাম মেনশন করছি না, আমাদেরই একজন ফ্রেন্ড, মাই চাইল্ড ফ্রেন্ড, সে কিন্তু ওইখানে যখন প্রিপারেশন নিচ্ছিল লাইসেন্স এক্সামে, সে সময় সে তার হাজবেন্ডটাকে অ্যাবিউজ করতো। কিন্তু এখানে ইউএসএ তে একটা জিনিস আছে যে এখানে বিভিন্ন শেল্টার আছে। তো you can call the shelter, you can call the state, they will help you, they will give you all facilities to stay safe, and they তোমাকে ইভেন এডুকেশনের জন্য, জবের জন্য সব হেল্প করবে। সে মেয়েটা কিন্তু স্টেটে ইনফর্ম করেছে, এবং স্টেট তাকে সব এভরিথিং দিয়েছে, তার এডুকেশন ফি, তার শেল্টার, তার ফুড, এভরিথিং। তারপরে সে ওই ছেলেকে ডিভোর্স দিয়ে সে কিন্তু অলরেডি এখন অ্যাজ এ ডক্টর, প্র্যাকটিসিং ডক্টর, সে স্টেট একজন প্র্যাকটিসিং ডক্টর করে সে এখন প্র্যাকটিস করছে। হ্যাঁ, তো এটা হচ্ছে এক্সাম্পল। আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম অনেক অনেক মেয়েরা আছে। ইভেন আমি নিজে জানি, অ্যাজ এ ডক্টর আমি নিজে জানি অনেক ডক্টর ইঞ্জিনিয়ার তারা সাফার করছে, কিন্তু দে আর নট কামিং ফরওয়ার্ড। সো তুমি যদি ওরকম আমাদের এখানকার মতো যে মেন্টাল সাপোর্টের ওইটা একটা লাগবে, একটা মেন্টরিং, যেটা যেমন আমরা এখানে বলি যে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য মেন্টরিংটা আমাদের যখন প্রেজেন্টে হয়েছিল, আমাদের বলাই ছিল যে if you're the winner, what's you are gonna do, because we have to do the like who got the patent, we all need to go to the like do a lot of social activity to keep our crown. So I do lot like even all Sunday or Saturday, like all things. So over there, like one volunteer work like I do for the like abused moms, abused kids, homeless ladies. তো আমরা ওদেরকে যেমন মেন্টাল সাপোর্ট শুধু না, আমরা ওদেরকে এডুকেশন, তারপর মনে করো কম্পিউটার স্কিল, আর বিভিন্ন জিনিস ওদেরকে আমরা শিখিয়ে দিই, যাতে ওরা নিজের পায়ে দাঁড়াতে পারে, ইভেন জব ফাইন্ডিংটাও করে দেয়। তো এখানে ওইটাও যদি বাংলাদেশে করে অনেকটাই হয়। আর তাছাড়া এই সমস্ত শেল্টার গুলা এমন ভাবে আলাদা করে রাখে যাতে ফার্দার তুমি যে অ্যাবিউজ করছে বা তোমাকে যেভাবে তুমি অ্যাটাক করছো, হোয়াট এভার, দে উইল প্রোটেক্ট ইউ। সো দোজ পিপল cannot come close to you. Like ওগুলো যদি বাংলাদেশে করে সেটাও হতে পারে, এবং মেন্টরিংটাও তো আমরা ভলান্টিয়ার ওয়ার্ক হিসেবে সবাই দিতে পারে, কাজ যেগুলো আমরা তো করি এটা। তারপরে মনে যখন ওই যে যারা অ্যাবিউজিভ, তারা সাধারণত নিজেকে হিডেন রাখে, তারা আসলে সোশ্যালি নিজেকে উইথড্র করে রাখে, kind of not for them, I mean even the abuser, they keep that lady away from the other friends and other relatives, so she cannot share her things. So we have to like go to her like a friendly way to make her open up, give a lot of examples, and then to tell her that yeah, you're worthy, like you have freedom, you are like you have to respect yourself, those are things. And like we have to fight against those
injustice. Like it's not only the ladies. I think like you, I know you support this one a lot. Like you, like if other men they come forward and work together, it will be more easier. And if you see the like, you know that that's talking about women shelter. So I don't know in Bangladesh how, because I'm not in Bangladesh for many years. So I don't know if there are any women shelters there. Like in US, not only every state, every city, it's like in one city several shelters. They are always open up 24 hours like those. So our government, means Bangladesh government and all people, even local people, even normal people, we can donate different way. It's not only the money donation. I'm not talking about only money. You can donate your time, like working for them and educate them and give time and workshop them, like different way. And they also like if there is some organizations that empower women, we can also support those organizations. So there are also some organizations they have like Malala Fund. They are helping. It's worldwide. They are helping like the education for the young women around the world. It's no matter which country you are from. And then there is Global Fund for Women. That one is allocating like funding to help women fight for gender equality. So actually, main thing like final things is like if we all need to empower women to start, like it will be start with you. Let's say Tawiji, you can start helping a woman. It's not only like okay, you can say okay, I'm not financially like a lot of people. It is true, like maybe financially not strong, need to take care of their family, their own. So it's not only money. You can help her mentally to give her support and make her strong. That you are beautiful, you're strong, you are very well. And just let her know like if she know need to understand like computer or need to get a job, how she can be strong. You can like teach them. This is the way. So you can give that. ধন্যবাদ ডাক্তার রুকসানা আহমেদ লিপি। আমরা আসলে আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পেয়েছি এবং আপনি অনেক গবেষণামূলক কথা বলেছেন, রিসার্চেবল কথা বলেছেন। যে আসলে আমরা যদি আপনার এই কথাগুলোকে সামাজিক বিজ্ঞানের সমাজ বিজ্ঞানের গবেষণা পদ্ধতি ব্যবহার করি, তাহলে কিন্তু একটা বড় আকারের থিসিস আমি লিখতে পারবো। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে কৃষিভিত্তিক সামাজিক সাংস্কৃতিক বাঙালি নারীর যে এম্পাওয়ারমেন্ট, যে ক্ষমতায়ন, এই ক্ষমতায়নের উৎস কিন্তু আমাদের খনা, আমাদের রানী ভবানী, আমাদের নবাব ফয়জুন্নেছা চৌধুরী অথবা চন্দ্রাবতী বেগম রোকেয়া, আমাদের জননী সুফিয়া কামাল, কবি সুফিয়া কামাল। আপনি দেখেন ব্রাক আমাদের দেশের যে স্যার ফজল আবেদ তিনি যে প্রতিষ্ঠা করেছিলেন ব্রাক, ব্রাক প্রতিষ্ঠার প্রথম বৈঠক হয়েছিল আমাদের জননী সাহসিকা সুফিয়া কামালের ধানমন্ডির বাসায় মাধবদীতে। এখন স্যার ফজল আবেদ কি এই কথা গৌরবের সঙ্গে স্মৃতিফলক দেখেছেন? যদি তিনি আঁকেন তাহলে সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, আর যদি তিনি না আঁকেন তাহলে সেটা তো উইমেন এম্পাওয়ারমেন্ট না। এবং এই যে আমরা অকৃতজ্ঞ, আমরা যে আসলে অকৃতজ্ঞ, এটা হচ্ছে তার প্রমাণ। আমাদের দেখেন রাজনীতিতে আমাদের অগ্নিকন্যা মুক্তিযুদ্ধের কথা যদি আমরা বলি, বা আমার জননী যে সৈয়দা সাজদা চৌধুরী, যাকে আমি জননী বলে ডাকি, যিনি আমাদের পুত্র সম স্নেহ করেন, সৈয়দা সাজদা চৌধুরী, আমি যদি তার কথা বলি, এই যে মুক্তিযুদ্ধের নারী নেত্রী, তার যে ডেডিকেশন। আমি এই প্রসঙ্গে বলে রাখি যে আমার নানু সায়দা খাতুন বা আমার দাদি রঞ্জনা নেসা, যে এদের যে কন্ট্রিবিউশন এবং ওই যে উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, এখন এম্পাওয়ারমেন্ট একটা হচ্ছে হিউজ ইস্যু। এখন এটাকে ওই যে কথাটা আপনি বলেছেন যে টাকা পয়সা দিয়ে বা অর্থ আছে কিনা সেটা বিষয় না, এখানে এম্পাওয়ারমেন্টের সঙ্গে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত। এখন তোর মধ্যে কি কি বিষয় জড়িত? ফিনান্সিয়াল বিষয় তো নিশ্চয়ই আছে, এডুকেশনাল বিষয় আছে, আমাদের আসলে সেই জ্ঞানটা আছে কিনা। এখন আমরা যেটাকে শিক্ষা বলছি, হু ডিফাইন হোয়াট ইজ এডুকেশন, হু ডিফাইন ইট, যে এখন এই বিষয়টা কিন্তু প্রশ্নবিদ্ধ। আমি অলওয়েজ বলে থাকি যে আমরা যে শিক্ষার কথা বলছি, আমরা যেটাকে শিক্ষিত বলছি, আসলে কে ডিফাইন করলো যে কে শিক্ষিত আর কে শিক্ষিত না? আমার কাছে সনদ আছে, আমি কি শিক্ষিত? নাকি আমাদের দেশে অনেক সনদদারি মূর্খ কিন্তু আছে, যাদের কারণেই কিন্তু আসলে উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য বা যে কোনো মানে সঠিক বিষয়ের জন্য। আর আরেকটা বিষয় যেটা ফ্রিডম অফ স্পিচের কথা বলছেন, বাক স্বাধীনতা, এটা কিন্তু আমাদের দেশে নারীদের মানে নাই বললেই চলে। আমরা হয়তো দেখি যে আমাদের জননেত্রী শেখ হাসিনা এখন ক্ষমতা আছেন, বা তার আগে খালেদা জিয়া 91 থেকে শুরু করে আমাদের 2020 পর্যন্ত কিন্তু দেশের
প্রধান শীর্ষ পদে কিন্তু নারীদের অবস্থান আছে। কিন্তু কি হবে, এরা হচ্ছে পুরুষতন্ত্রের প্রতিনিধি। যেহেতু তারা পুরুষতন্ত্রকে প্রতিনিধিত্ব করেন, তো দিস ইজ নট, যেটাকে আমি উইমেন এম্পাওয়ারমেন্ট বলবো না। উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য যে সুযোগগুলো আছে, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা আমরা বলি, বা আমাদের মিলিয়ন ডেভেলপমেন্ট গোলের কথা আমরা বলি, এই সুযোগগুলো কিন্তু কোনো অংশে বাংলাদেশ নেই। এখন যদি আমাকে আমার যে কন্ট্রিবিউশনের কথা বলি, আপনি নিশ্চয়ই জানেন যে আমি 2001 সালে আমার প্যাট্রোনাইজে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ নারী কল্যাণ ফাউন্ডেশন, এবং প্রতিষ্ঠাকালীন সময়ে আমি বাংলাদেশ নারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ছিলেন, এবং আমি ছিলাম একমাত্র, মানে জেন্ডার দিক থেকে পুরুষ, যে নারী কল্যাণ ফাউন্ডেশনের একমাত্র বডি মেম্বার, এবং আমি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছি। এদেশের নারীদের যে আস্থার জায়গাটা, তারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। তো সেক্ষেত্রে আমার যে কাজটা ছিল, আমি তখন আমাদের একটা কথা বলেছি, যে প্রথমত হচ্ছে নারীদের মোবিলাইজেশন, এই যে মোবিলাইজেশন পাওয়ার, মোবিলাইজেশন ক্যাপাসিটি, এটাকে আগে আমাদের প্রথমত ইয়ে করতে হবে। আরেকটা দৃষ্টিভঙ্গি, যেটাকে আমরা বলি সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এখন আমাদের বাঙালি সমাজ ও বাঙালি সমাজের প্রেক্ষিতে আমি এক্ষেত্রে একটু বলে রাখি, দেখেন নারীদের কেন মানে কি বলবো এটাকে, যে দুঃখ যাচ্ছে না, কেন উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে না। আমি যদি একটু পেছনের দিকে তাকাই, আমাদের লোকালচারের দিকে তাকাই, লোকালচারের দিকে যদি তাকাই, আমাদের হিন্দু মেয়েরা যে এখানে সিঁদুর পরে, কপালে সিঁদুর পরে, বা মুসলমান মেয়েরা যখন স্মৃতি টানে, দুপে স্মৃতি টানে, এই সম্পর্কে লক্ষণ সেনের সভাকবি গোবর্ধন আচার্য বাঙালি মেয়েদের সিঁদুর পরা এবং বাসিতে পাঠ করা চুলকে তুলনা করেছিলেন সন্তর্পণে দুভাগ হয়ে যাওয়া হৃদয়ের সঙ্গে। আমাদের দেখেন ধ্রুপদী সংস্কৃত সাহিত্য কিন্তু বঙ্গরমণীকে দেখা হয়েছে নানাভাবে। এখন আসলে হোয়াট ইজ পুরুষতন্ত্র, এখন এই নামটার সাথে কিন্তু আমার শুরু থেকে ফ্রম স্টার্টিং, যে অফ দি এই যে এরিয়া অফ পুরুষতন্ত্র, এই নামের সঙ্গে আমি কিন্তু একমত নই। আসলে নামটা পুরুষতন্ত্র হওয়ার ফলে যেটা হয়েছে, আমাদের সমাজ বিজ্ঞানীরা বা গবেষকরা যে নামটাকে পুরুষতন্ত্র দিয়েছে, দেওয়ার পরে যেটা হয়েছে, পুরুষরা মনে করতেছে যে পুরুষতন্ত্র মানে তো পুরুষই তন্ত্র, তো পুরুষতন্ত্রের বিরোধিতা করা তো আমাদেরই বিরোধিতা করা। আসলে যদি এটাকে পুরুষতন্ত্র নাম না দিয়ে অন্য কোনো ডিসকোর্স হিসেবে ইউজ করা হতো, তাহলে এটা আরো বেশি প্র্যাগমেটিক হতো। আপনি দেখেন আমাদের কার্ল মার্কস যখন যে ক্লাস ডিসিপ্লিনের কথা বলেছেন, আমাদের সমাজবিজ্ঞানী কার্ল মার্কস, তিনি কি করেছেন, তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সাউথ এশিয়া রিজিয়নে কিন্তু কার্ল মার্কস প্র্যাগমেটিক হয়নি। কেন প্র্যাগমেটিক হয়নি? কারণ কার্ল মার্কস কিন্তু তার যে ডিসকোর্স গুলো, এই ডিসকোর্স গুলো কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ, কৃষক, মেহনতি মজুর মানুষ, ওদের কিন্তু ভিতরে যাওয়ার মতো অবস্থা নেই। ওদের যে ডিসকোর্স, আমরা ক্যাপিটালিজম, ক্যাপিটাল মিনস অফ প্রোডাকশন, এই সমস্ত ডিসকোর্স গুলো কিন্তু সাধারণ মানুষ বোঝে না। কিন্তু এদের যে সাইন্টিফিক সোশ্যালিজম কথা বলি বা বৈজ্ঞানিক সমস্ত কথা বলি, এগুলো কিন্তু মানুষ বোঝে না। কেন বোঝে না? মানুষ বোঝে না কারণ আমাদের দেশের বেসিকটা সেই লেভেলের নেই, আমাদের দেশের পড়াশোনাটা সেই লেভেলের নেই। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমি যদি চিন্তা করি, তাহলে যে জিনিসটা আমাকে বলতে হচ্ছে, মানে আমাকে বলতেই হচ্ছে, যে আমরা আসলে কাজ করার জন্য যে স্পেসটা দরকার, যে স্পেসটা দরকার, সেটা আমরা পাচ্ছি না। আমি আরেকটা প্রসঙ্গ বলে রাখি, আপনার সঙ্গে আমার ওভার টেলিফোন কথা হওয়ার সময় আপনি বলেছিলেন, সে কারণে আমি এই কথাটা বলতে চাই, যে আমাদের যে বিষয়টা আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে, আপনি আমাদের যে এরিয়া, যে আমাদের যে বাক স্বাধীনতার যে স্পেসটা, এবং আমি বাংলাদেশ ল ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আমি যখন নারীদের নিয়ে কাজ করি, আমি যখন বাংলাদেশ নারী কল্যাণ ফাউন্ডেশনের গার্ডিয়ান হিসেবে যখন আমি নারীদেরকে নিয়ে কাজ করি, আমি যখন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান হিসেবে যখন আমি মানবাধিকার যখন আমি মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যখন আমি নারীদেরকে নিয়ে কাজ করি। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। থেমে গেছে। মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে, বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে মানে আমাদের যে ইন্টারনেট কানেকশন, এই কানেকশনটা এত বেশি প্রবলেম, আমি 30 মিনিট শুরু করবো, এখানেও 3বার ইন্টারনেট নাই। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের ডেভেলপমেন্টের বর্তমান, দিস ইজ দ্য রিয়েল এন্ড প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট কন্ডিশন অফ বাংলাদেশ। তো এখন আমি যে কথা আসলে বলতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে যে কাজ করার ক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের গণমঞ্চ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, জননেত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে কোনো ব্যারিকেড নেই। এটা আমাদের প্রথম ব্যারিকেড হচ্ছে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি। আমাদের প্রথম ব্যারিকেড হচ্ছে আমরা তাদের নিয়ে কাজ করব, তারা আমাদেরকে বুঝতে পারছে না। আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যে কাজ করব, জেন্ডার ইস্যুতে কাজ করব, আমরা যে আমাদের এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট আমরা কাজ করব, আমি যার জন্য কাজ করবো, আমার তারা বেনিফিশিয়ারি, তাদের কাছে আমাদেরকে ট্রাস্ট করাইতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের বলো। আমার তোমার কাছে একটা কোশ্চেন আছে, যে এখন তুমি এই প্রসঙ্গ আসলা।
তুমি তো জি হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান, হ্যাঁ? জি তো জি চেয়ারম্যান ফর দ্য হিউম্যান রাইটস সোসাইটি, তো হোয়াট অবস্টাকলস তুমি ফেস করছো? তোমরা কি এখানে যখন কাজ করছো, really honestly বলো, do you have freedom of speech for the issues? And media, about the media freedom in Bangladesh, do you have freedom for media freedom in Bangladesh? আমি যে কাজটা করছি, আমি ফ্র্যাঙ্কলি বলি, আমার ক্ষেত্রে মিডিয়া ফ্রিডম বলেন বা কি বলবো এটাকে, যে কাজ করার যে ফ্রিডম, ফ্রিডম স্পিচ বলতেছেন আপনি, আমার কোনো ক্ষেত্রে আমি ব্যারিকেড পাচ্ছি না। তবে আমার সার্কেলের কোনো কোনো বন্ধু এই অভিযোগগুলো করছেন যে তারা ফেরত পাচ্ছেন না। আমি হ্যাঁ, এ সেজন্য পর্যন্ত এ পর্যন্ত কিন্তু আমি ব্যক্তিগতভাবে সরকারের কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে আমার বন্ধুরা অন্য যেসব প্রতিষ্ঠানের কথা বলেন যে যারা তাদেরকে ব্যারিকেড দিচ্ছে, এই যে ফ্রিডম অফ freedom of স্পিচের ক্ষেত্রে, speech, freedom বা of মিডিয়া media. স্বাধীনভাবে কাজ করতে পারছে না মিডিয়াগুলো, যে ক্ষেত্রে ব্যারিকেড যাদের কথা বলতেছেন, এরা আসলে কখনোই আমার মুখ চেপে ধরেনি। এবং এটাই প্র্যাকটিক্যাল কথা। আমি 2001 থেকে শুরু করে আমি 2020 সাল পর্যন্ত যে কাজগুলো করে আসছি, ইভেন প্যান্ডামিক পিরিয়ডেও আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর যে কড়া সমালোচনা করেছি, কঠিন সমালোচনা করেছি, এবং স্বাস্থ্যমন্ত্রী একজন ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী আমি যে বলেছি, আপনি যে ডক্টর, কিন্তু আমাকে তো সরকার পুলিশকে ধরেনি। এবং আমাকে এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে কখনো বলে নাই যে তুমি কেন এই কথাটা বলেছো। আমি যুক্তি উপস্থাপন করেছি স্বাস্থ্যমন্ত্রী কোন কোন জায়গায় ব্যর্থ। আমাদের দেশের যে হেলথ সেক্টরটা বাংলাদেশের, এটা একটা বড় ইস্যু। আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু উইমেন এমপাওয়ারমেন্টের জন্য কিন্তু হেলথ সেক্টর একটা বড় ইস্যু। আমাদের মেয়েদের মিনিস্ট্রেশন পিরিয়ড থেকে শুরু করে, প্রেগনেন্সি পিরিয়ড থেকে শুরু করে, মেয়েদের যে ওভারঅল যে মানে হেলথ যে ইস্যুটা, আমাদের বাংলাদেশের মেয়েরা কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না। আমি বলেছি যে আমাদের হেলথ মিনিস্টার হচ্ছে একজন অযোগ্য, অথর্ব মিনিস্টার। যে আমি এই ইস্যুতে বলছি, আমাকে তো কেউ সুবিধা হচ্ছে না। আমি আপনাকে ভেরি ফ্র্যাঙ্কলি বলতেছি যে আপনি যেহেতু আমেরিকাতে বসবাস করেন, আমাদের বাংলাদেশে আমাদের কিছু লোকের বৈচিত্র্য হয়ে গেছে। কিভাবে আমি আমার দেশের সমালোচনা করে আমি কিভাবে নিজেকে প্রকাশ করবো ব্যক্তিকে, আর দেশটাকে ডুবে দেবো। আমি এই ডাক থেকে, আজকে শো থেকে আমি তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি। এবং যদি বাস্তবিক অর্থে যদি কেউ যদি ব্যারিকেড শিকার ফ্রিডম অফ স্পিচ যদি না থাকে বাস্তবিক অর্থে, তাহলে অবশ্যই সে বলবে যে আমার ফ্রিডম অফ স্পিচ নাই। কোন ক্ষেত্রে বলবে? সে আইডেন্টিফাই করবে যে আমাকে গভর্নমেন্টের এই এই চাকরিটা আমাকে ব্যারিকেড দিয়েছে। তখন আমরা হয়তো তাদেরকে সভাপতি থেকে, আমাদের যারা বিশেষ করে জাতিসংঘের যে হিউম্যান রাইটস মিশন আছে, আমরা ওখানে বিচার দিতে পারি, প্রত্যেকের চাইতে পারি। ইভেন আপনি দেখেন আমাদের জাতীয় মানবাধিকার সোসাইটির একজন অ্যাডভাইজার জাস্টিস আওলাদ আলী স্যার, বিচারপতি আওলাদ আলী স্যার, তিনি নেদারল্যান্ডের হ্যাগস্ত আন্তর্জাতিক আদালতের বিচার স্থায়ী বিচারপতি। তো তিনি আমাকে বলেছেন, আমাদের জাস্টিস জাভেদ হক স্যার, আমাদের জাস্টিস আলিজুল খান স্যার, যে তুমি যদি কোথাও কোনো ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে কোনো প্রবলেম ব্যারিকেড হয়, সঙ্গে সঙ্গে আমাকে কল দিবে, সঙ্গে সঙ্গে ডোন্ট হেজিটেট টু কল। তাহলে এই যে এই পাওয়ার গুলো, ঠিক আছে। এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে কখন আমার ফ্রিডম চয়েস থাকে না। আমি যদি কোনো মিথ্যা তথ্য দেই, আমি যদি কোনো বিভ্রান্তিমূলক তথ্য দেই, আমি যদি কোনো এই রাষ্ট্রদ্রোহীমূলক কোনো আচরণ করি, তখন তো আমার বিজেপি গভর্নমেন্ট ধরবেই। আমি যদি হিউম্যান রাইটসকে পলিটিক্যালি ইউজ করি, আমি যদি রাজনৈতিকভাবে ইউজ করি, আমি যদি ডেভেলপমেন্ট কন্টেক্সটকে পলিটিক্যালি ইউজ করতে চাই, তাহলে তো আমাকে আমার বাক স্বাধীনতার চেষ্টা করবো হবে। যেহেতু বিশ্বের সকল দেশেই আপনি জানেন যে পলিটিক্যাল, খুদ আমেরিকাতেও যে পলিটিক্সটা একটা অ্যানাদার ইস্যু, অ্যানাদার ফেনোমেনা। আর আমরা যে হিউম্যান রাইটস মুভমেন্ট করি, আমরা যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি, আমাদের ইস্যুটা কিন্তু ভিন্ন ইস্যু। আমি কি আপনাকে বুঝতে পেরেছি? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার ওপিনিয়নে এখন বাংলাদেশে যে কারেন্ট মেজর হিউম্যান রাইট ইস্যু গুলো আছে, ইফ এনি, হ্যাঁ, তো বাংলাদেশের কোন অর্গানাইজেশন বা কে এর দায়িত্ব নিচ্ছে, কে এর সলিউশন দিচ্ছে, কিভাবে তার সলিউশন দিচ্ছে, কারা এই হিউম্যান রাইটস ইস্যু গুলা সলভ করছে? Who is the top giving the direction and how you are handling? আসলে এই কথা বলতে অনেক সময় লাগবে, সময়ও নাই আমাদের। 28 মিনিট 47 সেকেন্ড হয়ে গেছে, আমরা আছি আর 1 মিনিট। আমি সংক্ষেপে বলি, হ্যাঁ, সংক্ষেপে বলতে রোহিঙ্গা ইনফ্লাক্স ইজ আওয়ার মেইন হিউম্যান রাইটস ইস্যু। আই থিঙ্ক দ্যাট রোহিঙ্গা সমস্যা, আমাদের রোহিঙ্গা ক্রাইসিস, হ্যাঁ, মায়ানমার থেকে শরণার্থী যারা আমাদের এখানে অবস্থান করেছে, এটা হচ্ছে আমাদের দেশের অর্থনীতির জন্য,
আমাদের মানুষের জন্য একটা বড় সমস্যা। তারা নিজেরা একটা সমস্যা এবং তারা নিজেরা আমাদের উপরে সমস্যা। আমাদের মূল তাদের কাছে কিন্তু এখানে ব্যাহত হচ্ছে আমাদের গভর্নমেন্ট। তো অলরেডি আমাদের মানবতার জননেত্রী শেখ হাসিনা তিনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ওদেরকে আশ্রয় দিয়েছেন, আমরা এটাকে স্যালুট করি। জাতীয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি বহুবার গিয়েছি, করে ভিজিট করেছি ওদেরকে। আমরা আমাদের অ্যাজ পার অ্যাজ আওয়ার এবিলিটি আমরা ওদেরকে ফুড থেকে শুরু করে আমাদের যে মানে হেলথ এইড থেকে শুরু করে আমরা অনেক কিছু দিয়েছি। কিন্তু কি হবে এখন এদের মধ্যে যে প্রবলেমটা তৈরি হয়েছে, আমাদের রাষ্ট্রের কিন্তু সেই অর্থনৈতিক সক্ষমতা নেই। এখন এটা এই বিষয়টা হচ্ছে একটা আন্তর্জাতিক ইস্যু। আন্তর্জাতিক অঙ্গন থেকে যতক্ষণ পর্যন্ত মানব পেশায় ক্রিয়েট করে ওদেরকে যদি পুশব্যাক করা না যায়, এটা কিন্তু আমাদের জন্য বড়ই বিপজ্জনক। আমাদের আচ্ছা, জন্য তোমার সাথে তাহলে থার্ডটাতে চলে আসি, আমাদের কুইকলি যেহেতু মুভ করতে হবে। তো আমাদের তুমি তাদের তো জি ওকে, তুমি বলবেন। তো মনে করো বাংলাদেশ ল ফাউন্ডেশনের চেয়ারম্যান। হ্যাঁ, তো জি তুমি কি জি। ল গুলা কি ঠিক মতো করতে পারছো? তোমরা কি ফ্রিলি করতে পারছো? ল যেখানে প্রেজেন্ট করার কথা, যেভাবে অ্যাকশন নেওয়ার কথা, বা যেভাবে ল গুলো প্রেজেন্ট করার কথা, which law will be where, can you do that, or somebody is interfering, somebody is telling you, oh, you have to do নোবডি that? নোবডি নোবডি ইন্টারফেয়ার। আমি এটা কিন্তু আগে এর উত্তর আগে দিয়ে দিয়েছি আমি, যে নোবডি ইন্টারফেয়ার। আচ্ছা, তো তুমি জি আরেকটা যেটা বলো, যে তোমার যে এখন যে concern about the security of Bangladesh nowadays, what is going on, especially in the light of what happening recently, it's a very sad thing. So what do you think? What should be done by all parties, including the government? প্রথমত হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ইস্যুতে আমাদের সকল পার্টিকে ঐক্যবদ্ধ হতে হবে। গভর্নমেন্টকে একটা কঠিন মানে জিরো টলারেন্স অবলম্বন করতে হবে। হুম, আমি আর উত্তর দিতে পারছি না, আমাদের সময় শেষ। আচ্ছা, প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।